আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পিলখানায় বিজিবি দিবস 2024 উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করা হয়েছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট জানাচ্ছেন শাকিলা করিম। বিজিবি দিবস 2024 উপলক্ষে আয়োজন করা হয় পদক প্রদান অনুষ্ঠান। এ সময় বিজিবিতে সীমান্তে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 72 জন বিজিবি সদস্যকে পদক দেওয়া হয়। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না জানিয়ে বিজেপিকে চেইন অফ কমান্ড মানার আহ্বান জানান উপদেষ্টা। আমাদের নীতিগত সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিছি। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্থা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব জায়গাতেই কিছু দুষ্কৃতিকারী রয়েছে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে অসীম ক্ষমতা খাটিয়েছিল বিচার বিভাগ, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত প্রান্তিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, 5 বছর পর পর নির্বাচন হলে কোনো দল ফ্যাসিস্ট হতে পারত না। বিচার বিভাগ সংস্থার কাজ চলমান প্রক্রিয়া বলেও জানান আসিফ নজরুল। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচারকদের সিন্ডিকেটের কারণে মামলা পরিচালনায় ব্যয় বেড়েছে। বিচারপতিরা সচেতন হলে এমন দুর্নীতি হতো না। আপিলের ডিভিশনকে কমপ্লিট জাস্টিসের নামে বহু কিছু করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা আশ্চর্যের সাথে এবং বেদনার সাথে দেখেছি উচ্চ আদালতের এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলকে শক্তিশালী করার জন্য, ওই নির্যাতন যন্ত্রকে আরো নির্মম করার জন্য, সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য। যদি আজকের থেকে নতুন মামলা ফাইলিং বন্ধ করা হয়, এই বিদ্যমান মামলা শেষ হতে অন্তত 30 বছর সময় লাগবে। এখন এইটা নিষ্পত্তির ব্যাপারে একটা পদ্ধতি বের না করে আমরা শুধু উপরে মলম লাগালে কিন্তু এই বিচার ব্যবস্থার গতি আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও নতুন করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হলে আদালত এই আদেশ দেন। জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক এমপি মোহাম্মদ সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হককে যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে পল্টন থানার মামলায় কামরুল আশরাফ খান পটনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যা মামলাদেরকে গ্রেফতার দেখানো হয়। আর আরেকজন আসামি আপনারা জানেন যে কামরুল আশরাফ খান পটন, সে একটা নরসিংদীর সাবেক অবৈধ এমপি। সে হাজার টন সার অবৈধভাবে সে পাচার করেছে এবং কৃষকরা সেই সারগুলি পায় নাই। তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে রোববার তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এসকে সুর ও তার স্ত্রী কন্যার আয়কর নথি জব্দ করা হয়। সবার সাথে আলোচনা ছাড়া সংস্কারের মাস্টার প্ল্যান বিশ্বাসযোগ্য নয়,
এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত দোয়া মাহফিলে দেশের সব অর্জন রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়েছে বলেও জানান তিনি। গণতন্ত্রের জন্য বিগত দিনে যারা লড়াই করেছেন তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। শেখ হাসিনার গুমের সহযোগী ছিল ভারত এমন মন্তব্য করে ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন রিজভী আহমেদ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন ওইটা যদি আইনসঙ্গত না হয়, আর আইনসঙ্গত না হলে পরে ডিসি এসপি প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না। এই না বলাটাই তো বড় সংস্কার, আর কোনো সংস্কার লাগবে না। আপনারা সব কিছু বন্ধ রেখে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? আপনার স্বাধীনতা, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের 90, আমাদের 24 সবগুলোই তো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। মামলায় আসামির তালিকা থেকে নাম কাটাতে জনপ্রতি লাগে লাখ টাকা, তবে অর্থনৈতিক অবস্থা খারাপ হলে বিশেষ বিবেচনায় মিলে ছাড়। 5 আগস্টের পর অনেক মামলা নিয়েই চলেছে এমন বাণিজ্য। এর কিছু অডিও রেকর্ডও হাতে এসেছে আরটিভির কাছে। খোদ বাদীরাও চাঁদাবাজির কথা স্বীকার করেন, তবে তাদের দাবি ভয়ঙ্কর চক্রের ফাঁদে পড়ে গণ মামলা দিতে বাধ্য হয়েছেন তারা। আবার কোনো কোনো বাদীর ঠিকানায় গিয়ে বাসাবাড়ির সন্ধান মেলেনি। মামলা বাণিজ্য নিয়ে সুমন তানভীরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন রানা। তো আপনি একটু দেখেন কত কি লাগবে আমাকে বললেন, আমি তাহলে ম্যানেজ করে বিকাশে পাঠাই দেব। না আমার কথা শুনো, তারা বলে লাখের উপরে, হ্যাঁ, কিন্তু আমি তো তা পারুম না, আমি তো মানুষ। জুলাই বিপ্লব পরবর্তী এক মামলার আসামিকে এমন প্রস্তাব দিচ্ছেন খোদ বাদী। শাহালি থানায় করা ওই হত্যা চেষ্টার মামলা থেকে আসামির নাম বাদ দিতে চাওয়া হয় টাকা। আমি 20,000 টাকা দেওয়ার মতো। আপনি একবারে শোনো, আমি একবারে কমাই বলছি। আসামি বাবু জানান, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করলেও তার নামে উল্টো মামলা দেওয়া হয়। উনি আমার কাছে টাকা দাবি করতেছে, টাকা চাইছে যে আপনার নাম কাটাই দিমু, কিছু টাকা পয়সা দেন, আমি আপনার নাম কাটাই দিই। অনুসন্ধানে গেলে মামলায় দেওয়া ঠিকানায় বাদীকে খুঁজে পাওয়া যায়নি, তবে কৌশলে বাদীর কাছ থেকে ঠিকানা মেলে। আমার একটা ছোট ভাই আসলে মামলায় আছে, তো ওর বিষয়টা নিয়ে একটু আপনার সাথে কথা বলা ছাড়া তো আসলে কোনো কিছু হচ্ছে না। সামনাসামনি বললে একটু ভালো হতো। সাভারের কাউন্দিয়ায় গিয়ে বাদীর সাক্ষাৎ মেলে। মেল যে হুতা সে কিন্তু মামলা খাইছে। আপনাকে যে মামলা করাইছে, হ্যাঁ, সে অলরেডি মামলা খাইছে। আমি তো তারই এটা হচ্ছে পাপ্পু ভাই। আবার আইসা বলছে এক জায়গায় 5 লাখ টাকার কথা বলতে। আমি কইছি এটা তো টাকার ব্যবসা হয়ে যাইতেছে। যে সিন্ডিকেটের খপ্পরে পড়ে এমন মামলা করার দাবি করছে বাদী, এবার সেই পাপ্পুর খোঁজে প্রতিবেদক। আপনার নামটা আমি তো আল্লাহর কসম খেয়ে বলতেছি, এখন আমার কিছু করেন না, আবার পিঠ দেয়ালে ঠেকে গেছে সব মিথ্যা কথার জবাব দিতে আমি কোনো মামলা করতে বা কোনো কিছুতে থাকি না। শুধু এ মামলা নয়, 5 আগস্টের পর দেশ জুড়ে হওয়া প্রায় 2,500 মামলার অনেকগুলো নিয়েই বাদীদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। আমার নামে মামলা কেন, কে করলো, কি কারণে করলো? আমি বাদীকেও চিনি না, আমি উত্তরাতেও থাকি না। নাম মাহফুজুর রহমান। 2023-এর 28 ডিসেম্বর থেকে দেশের বাইরে থাকেন, অথচ 5 আগস্টের পর টঙ্গীর পূর্ব থানায় করা হত্যা মামলার 151 নম্বর আসামি তিনি। মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করলে মেলে আরও ভয়ঙ্কর তথ্য। আলী আপনার কোনো পরিচিতই ছিল না? কেউ একজন এসে বলেছিল আপনাকে যে এই মামলাটা এইভাবে তুমি করো নাকি? ভাই এটা নিয়ে আর কথা না বলাই ভালো ভাই। যারা আপনাদের দিয়ে করাইছে তারাই উড্ড করাই নিচ্ছে। জি জি জি। বেশ কিছু মামলার নথি নিয়ে বাদীর ঠিকানা খুঁজতে গিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। 5 আগস্টের পর পল্লবী থানায় হওয়া একটি মামলায় এই ঠিকানাটি ব্যবহার করা হয়েছে দুয়ারিপাড়া। তবে এই ঠিকানায় আমরা এসে কোনো বসতিই পেলাম না। স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বলেন, মামলায় নাম থাকলেও নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। বিজ্ঞপ্তি আগেও আমরা কিন্তু এটা দিছি, যারা দোষী না তাদের কোনো কিছুই হবে না। বিতর্কিত মামলা নিয়ে থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা কথা বলতে রাজি হননি। কোন থানায় গেছে এটা তো তাহলে জানেন। সুমন তানভীর, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত টাঙ্গাইলের সোহানুর রহমান দিন পার করছেন অনিশ্চয়তায়। একটি হাত ও একটি পা দিন দিন অকার্যকর হয়ে যাচ্ছে। উন্নত চিকিৎসা না পেলে চিরতরে পঙ্গু হওয়ার আশঙ্কায় এই বীর যোদ্ধার। চিকিৎসা সহ সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন রিজওয়ান শরীফ।
বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ঢাকার উত্তাল রেশ ছড়িয়ে পড়ে টাঙ্গাইলেও। সদর, মধুপুর, ঘাটাইল, ভূয়াপুর, সখীপুর ও বাসাইল সহ প্রায় সব উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। উত্তাল আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রাখে তাদেরই একজন মধুপুরের সোহানুর রহমান। ময়মনসিংহ আনন্দমোহন কলেজের মেধাবী এ ছাত্র নিজ এলাকায় ফিরে আন্দোলনে যোগ দেন। মামলা হওয়ায় আত্মগোপনে থেকে গাজীপুরে এসে আন্দোলনে অংশ নেন সোহান। ৫ আগস্ট ভোগড়া বাইপাস এলাকায় পুলিশ গুলি চালালে সোহানের সারা শরীরে বিদ্ধ হয় বেশ কয়েকটি। পরে চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও তার একটি হাত ও একটি পা দিন দিন অকার্যকর হয়ে যাচ্ছে। নার্ভের ভিতরে আসলে স্প্লিন্টারগুলো থেকে যাওয়ার কারণে সেগুলো অপসারণ করা যায়নি। যেন সরকার আমার উন্নত চিকিৎসা এবং তারই পাশাপাশি যেন আমার একটা স্থায়ী একটা পুনর্বাসনের ব্যবস্থা সরকার থেকে আমার। সোহানের অনাগত ভবিষ্যতের চিন্তায় ঘুমহীন কাটছে অসহায় মা ও স্ত্রীর। একমাত্র অবুঝ শিশু সন্তানটিও বাবার আদরের জন্য চারপাশে ঘুরছে। আমার ছেলে যেন তার বউ বাচ্চা আছে সে যেন ভালোভাবে পরিবারটা চালাতে পারে, সরকার যেন একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। আমরা সরকারি সুদৃষ্টি কামনা করছি যাতে করে তার একটা সুন্দর পুনর্বাসনের ব্যবস্থা হয়। আন্দোলনে যারা হতাহত হয়েছে সবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা জেলা প্রশাসন বা সরকার উদ্বোধন কর্তৃপক্ষ যদি আমাদের বলে থাকে বা তাদেরকে বলে যদি তাদের ব্যবস্থা করে দেওয়া যায় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। জীবন বাজি রেখে দ্বিতীয় স্বাধীনতার নতুন সূর্য এনে দেয়া এই বীরদের প্রতি কোনো অবহেলা দেখতে চায় না সাধারণ মানুষ। রেজওয়ান শরীফ, RTV। ঘন কুয়াশার কারণে 6 ঘন্টা বন্ধ থাকার পর আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। BIWTCর আরিচা কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার নাসির মাহমুদ জানান, গেল রাত 1টা থেকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাটের মধ্যে ফেরি সহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে কাজিরবাড়ির রাজবাড়ির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, গেল রাত 8টা থেকে কুয়াশা পড়তে থাকে। রাত 12টা থেকে মাইকিং করে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল 7:30টার দিকে ফেরি সহ সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা স্থিতিশীল রয়েছে, তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সকালের দিকে সূর্য ওঠায় তা দ্রুত কেটে যায়। আবহাওয়া দফতরের তথ্য মতে সকালে দিনাজপুর ও হিলিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে 11 ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে ঠান্ডাজনিত কারণে রোগবালাইয়ের উপসর্গ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ফলে দৈনন্দিন জীবনে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় 3 আরোহী নিহত হয়েছেন। গেল মধ্যরাতে শহরের পালপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লাগে আর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদর উপজেলার আহাদ হোসেন মিনহাজুল ও বুড়িচং উপজেলার মোহাম্মদ ইমন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানিয়েছেন, নিহতরা ভিডিওগ্রাফারের কাজ করত। কাজ শেষে রাতে বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে পৌঁছে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লেগে 3 আরোহী নিহত হন। এদিকে মুন্সিগঞ্জের মাওয়ায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে এক নারী নিহত এবং কয়েকজন আহত হন। ঘন কুয়াশার কারণে সিরাজদি খান টোল প্লাজার কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা 2টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। MM নিটওয়্যার লিমিটেড এবং মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা শ্রমিকরা এই বিক্ষোভ এবং অবরোধ শুরু করেন। পুলিশ জানিয়েছে, গেল 18 ডিসেম্বর শ্রম আইন অনুযায়ী কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় কারখানা দুটি খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে।
পরে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে এমন শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। তবে শ্রমিকরা তা না মেনে সকাল থেকে পুনরায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা বিনা শর্তে কারখানা খুলে দেয়া এবং তাদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। হেফাজতে ইসলাম সহ বাইরের সব পক্ষকে বাদ দিয়ে শুধু তাবলিগ জামায়াতের 2 পক্ষকে নিয়ে প্রধান উপদেষ্টা বসলে উদ্ভূত সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে বলে জানালেন সাতপন্থীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার পদক্ষেপ কামনা করেন তারা। আর দেশব্যাপী মাওলানা সাতপন্থীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মসজিদেও হামলা করা হচ্ছে অভিযোগ করে রাজনৈতিক আলেমরা স্বার্থ সিদ্ধির জন্য এ জুলুম করছে বলেও দাবি তাদের। সংকট নিরসনে এ সময় মুরব্বীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মুফতি মুয়াজ বিন নূরের মুক্তিসহ 10 দফা দাবি তুলে ধরেন তাবলিগ মুরব্বী শফিক বিন নাইম। মামুনুল হক সাহেবকে তবলিগে আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন, কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না দিলে কেরোসিন ঢালছে। মহতারাম ডক্টর ইউনুস সাহেব আছেন, আমি ওনার কাছে দরখাস্ত এবং গুজারিশ এইটা যা আপনি যেই ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন ওনারা এটা ফেল, ওনারা পারবে না, কারণ ওনারা একটা পক্ষ নিয়ে নিচ্ছে। আপনি যদি বসেন এই দোনো পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বীর দিকে নিয়ে, এখানে তৃতীয় কোনো পক্ষ থাকবে না, এই সমস্যার অনেক সহজে সমাধান হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশ জুড়ে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। রোববার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রীয় শোক পালনে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া মরহুমের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। গেল 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খেলার খবর। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আজ বিকেলে মিরপুরে শুরু হবে বিপিএল মিউজিক ফেস্ট। জুলাই আগস্টের আন্দোলনকে ধারণ করা থিমে এবারে বিপিএল এর মিউজিক ফেস্টেও থাকছে আন্দোলনের প্রতিচ্ছবি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে জায়ান্ট স্ক্রিনে আন্দোলনের অডিও ভিজুয়াল প্রদর্শন করা হবে। এছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রতিনিধিরাও থাকবেন। দুপুর 2:30টায় দর্শকদের জন্য গেট খোলা হবে। বিকেল থেকে শুরু হবে অনুষ্ঠান, যেখানে গান গাইবেন রাফা, জেফার, মুজা, সঞ্জয় এবং ব্যান্ড দল মাইলস। সবশেষ রাত 8:30টায় মঞ্চে উঠবেন রাহাত ফতে আলী খান এবং তার দল। টানা 3 ঘন্টা দর্শকদের মুগ্ধ করে রাখবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে তৃতীয় এবং চতুর্থ দফায় আজ দেশে ফিরেছেন বাংলাদেশের আরও 6 ক্রিকেটার। সোমবার প্রথম দফায় সকাল 8:45টায় বিমানবন্দরে পৌঁছান শামীম পাটোয়ারি এবং শেখ মেহেদী। এরপর বেলা 11:15টার ফ্লাইটে এসেছেন সৌম্য সরকার, রিশাদ হোসেন, রিপন মণ্ডল এবং তানজিম হাসান সাকিব। লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ আসবেন বিকেল 5টায়। ক্যারিবিয়ানদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে ড্র করার পর ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হারে মিরাজের দল। তবে টি-20তে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে টাইগাররা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।